গীতাকে মারার প্ল্যান করলো অধরাসিনা। গীতা পড়শিকে নিয়ে বাড়ি ফিরলে স্বস্তিকের কাকি বলে, তাহলে দেশটা উদ্ধার করেই তবেই ফিরলে? তোমাদের জন্য তো লজ্জাতে আমরা বের হতে পারছি না। যেভাবে প্রেস মিডিয়া তোমাদের ঘিরে ধরেছিল আর যেভাবে তোমাদেরকে প্রশ্ন করছিল, তাতে আমরা কিভাবে মুখ দেখাবো? তখন মেহেক বলে, আমাদের কেন লজ্জা হবে? লজ্জা তো হওয়া উচিত ওদের, যারা এভাবে একটা নিরীহ মেয়েকে অপমান করেছে। আর গীতা বৌদি তো এই অন্যায়ের প্রতিবাদ করছে। স্বস্তিক তখন বলে, এদের বুঝিয়েও কোনো লাভ হবে না, কারণ এরা একটা মেয়ের দুঃখ কষ্ট কিছুতেই বুঝবে না। তখন শাস্তিক সেখানে চলে আসে আর বলে, পড়শি এ বাড়িতে থাকা নিয়ে আমারও আপত্তি আছে। আমি টিভিতে দেখেছি ওদেরকে কিভাবে প্রেস মিডিয়া ঘিরে ধরেছিল আর কিভাবে প্রশ্ন করছিল। এভাবে বেশি দিন চলতে থাকলে আমাদের মান সম্মান কিছুই থাকবে না। আর ওই মেয়েটার চরিত্র নিয়েও কথা বলা হয়েছে। তখন গীতা প্রতিবাদ করে আর বলে, শুধু কি মেয়েদের চরিত্রের দোষ হয় আর ছেলেদের বেলায় কিছু হয় না? ওরা তো একে অন্যায় করেছে আর এভাবে পড়শিকে ও বাড়ি থেকে ধাওয়া করেছিল, আর আমি সেটা জানতে পেরেও কিভাবে পড়শিকে ও বাড়িতে দিয়ে পাঠাবো? আর মিনু হত্যার একমাত্র তো সাক্ষী ওই পড়শি। তখন শাস্তিক বলে, ও তো চোখেই দেখতে পারে না, তাহলে কিভাবে সাক্ষী দিবে? তখন পড়শি বলে, আপনি কে আমি জানি না, কিন্তু আপনি আমার ভালোর জন্যই এ কথাগুলো বলছেন, আমি বুঝতে পারছি। আমাকে নিয়ে তো অশান্তি, আমি এ বাড়িতে আর থাকবো না। তখন মেহেক বলে, পড়শি দিদি তুমি এভাবে বলো না, আমরা সবটা মিটিয়ে নিব। তখন স্বস্তিকের বোন বলে, দাদা ভাই তুই এতটা কিভাবে নিচে নামতে পারছিস? তুই যেখানে জানিস যে ওই মেয়েটার ও বাড়িতে রিস্ক আছে, আর ওরা মিনুকেতেও হত্যা করেছে, আর ও বাড়িতে ও কিভাবে গিয়ে সংসার করবে? এটা তো কিছুতে হতে পারে না। তখন সেখানে চলে আসে শাস্তিকের কাকা আর বলে, তোরা কিভাবে এতটা নিচে নামতে পারিস? একটা অসহায় মেয়েকে তোরা এভাবে বলতে পারিস না। আর ওই বাড়িতে ওর প্রাণের ঝুঁকি আছে। আর এটা জানার পর একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কখনোই পাঠাতে চাইবে না ওকে ও বাড়িতে। এলিন বলে, কাকাই ওকে এ বাড়িতে রাখা নিয়ে আমারও যথেষ্ট অমত আছে। আমি চাই না ও এ বাড়িতে থাকুক, কারণ আমাদেরই ক্ষতি হতে পারে। তখন পড়শি কান্না করতে করতে বলে, আমাকে নিয়ে আপনারা ঝামেলা করবেন না, আমি আর এ বাড়িতে থাকবো না। আর গীতা, আমার একটা বাড়ি আছে, আমি শ্বশুর বাড়িতে যাব না, আমি আমার বাপের বাড়িতে যাব। আপনি আমাকে পাঠানোর ব্যবস্থা করুন। তখন গীতা বলে, ওখানে আপনি কিভাবে গিয়ে থাকবেন? কারণ ও বাড়িতে যে আপনার একমাত্র ভরসা ছিল সে মিনু তো আর নেই, মিনু তো খুন হয়ে গিয়েছে। আর পড়শিকে নিয়ে আপনাদের তো এত ঝামেলা, তাহলে আমি ওকে বস্তিতে নিয়ে গিয়ে থাকবো। আর তাহলে আপনাদের আর কোনো ঝামেলা হবে না, আর ওর কোনো অসুবিধাই হবে না। তখন কাকাই বলে, তোমাদের কোথাও যেতে হবে না, বদ্দা বলে দিয়েছে পড়শি আজ থেকে এ বাড়িতে সসম্মানে থাকবে, ওর কোনো অসুবিধাই হবে না। তখন স্বস্তিকের কাকি বলে, ওকে এ বাড়িতে রাখছো, পরে তোমরাই বিপদে পড়বে। আর সে মুহূর্তে গীতাকে ফোন করে অধরাসিনা আর বলে, গীতা দেখুন, আমরা সবটা মিটিয়ে নিই, আর আপনিও কোর্টে এই কেসটা নিয়ে লড়বেন না, আর পড়শিও কোনো সাক্ষী দিবে না। আমরা বসে একটা ডিল করি, এতে করে আপনারও ভালো হবে আর আমাদেরও ভালো হবে। অধরার এমন কথা শুনে গীতা বলে, আমি একটা মানুষ, আমি গিরগিটির মতো আপনাদের মতো রং বদলাতে পারি না। আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি যে পড়শিকে ন্যায় বিচার পাইয়ে ছাড়বো তো পাইয়ে ছাড়বো। আর আপনি যদি মেয়ে মানুষ না হতেন তাহলে আপনাকে দেখে নিতাম। আপনার ভাই অধ্যায় ভালো করেই জানে আমি কিভাবে ওকে পিটাইছিলাম। শুধুমাত্র আপনি মেয়ে মানুষ বলে বেঁচে গেলেন। এরপর অধরাসিনা বলে, মেয়েটা আমাকে সমানেই হুমকি দিয়ে যাচ্ছে, ওর একটা ব্যবস্থা করতে হবে, না হলে এই কেসটাই আমরা কিছুতে জিততে পারবো না। ওকে চিরতরে সরিয়ে দিতে হবে, আর এর জন্য
যত টাকা লাগবে সবটা নিয়ে নাও আর ওই মেয়েটার একটা ব্যবস্থা করে ফেলো। তো বন্ধুরা, গীতা কি পারবে অধরা ষড়যন্ত্র থেকে নিজেকে বাঁচিয়ে পড়শিকে ন্যায় বিচার পাইয়ে দিতে?